বাংলা কলেজ ছাত্রদলের সাবেক। আপনারা ইতিমধ্যে জানেন গত 21শে এপ্রিল নাসরিন ইসলাম শিখা নামে একজন মহিলা আমার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির হলকক্ষে আমার নামে কিছু অভিযোগ তুলে ধরে। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমার সংবাদ সম্মেলন। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমার সংবাদ সম্মেলন। আমি ফয়সাল রেজা বাংলা কলেজ ছাত্রদলের সাবেক সদস্য হয়েছি। ইতিমধ্যে জানেন গত 21শে এপ্রিল নাসরিন ইসলাম শিখা নামে একজন মহিলা আমার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির হলকক্ষে আমার নামে কিছু অভিযোগ তুলে ধরে। মূলত আজ আমি এখানে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে মূল ঘটনাটি তুলে ধরতে চাই। গত 2023 সালের এপ্রিল মাসে নাসরিন ইসলাম শিখার সাথে আমার পরিচয় হয়। এরপর ধীরে ধীরে তার সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় এবং এটি ছিল প্রায় 4 মাস। এবং এরপরে আমি জানতে পারি তার আসল পরিচয়। তবে কি ছিল তার পরিচয়টি? সে ইতিপূর্বে বিবাহিত ছিল, যেটি আমি জানতাম না, আমার কাছে লুকানো হয়েছে। নাসরিন ইসলাম শিখার স্বামী ও 2টি সন্তান ছিল, সেটিও আমাকে জানানো হয়নি, যা সে আমাকে গত 4 মাসে বলেনি। তারই কিছুদিন পরে আমার হাতে কিছু এভিডেন্স আসে, যে এভিডেন্সগুলো আপনাদের সামনে আমি তুলে ধরতেছি। এটা হচ্ছে নাসরিন ইসলাম শিখা। এটা হচ্ছে তার দ্বিতীয় হাজবেন্ড, যেটা সে আমাকে বলে নাই। এটা হচ্ছে তার ঠিক আমার সাথে যেটা ঘটতেছিল 3য় নাম্বার। এটা আমি এসব আমার কাছে তখন চলে আসে। আসার পরে আমি তখন তার কাছ থেকে সরে যাওয়ার জন্য চেষ্টা করি। যখন আমি তার কাছ থেকে সরে যাওয়ার জন্য চেষ্টা করি, ইতিমধ্যে সে সরে যাওয়ার পরেই সে আমাকে বিভিন্ন সময় টাকা পয়সার জন্য তখন চাপ দিতে থাকে, যে আমি তার কাছ থেকে টাকা পয়সা নিছি, এটা করছি, সেটা করছি। সেটা আপনারা দেখছেন যে পুরো 18 মিনিটের যে ভিডিওটা ছিল, সে ডেইলি যুগান্তরে যে সংবাদ সম্মেলনটা করছে ঢাকা ইউনিভার্সিটিতে, সেখানে 18 মিনিটের ভিডিওটার মধ্যে শুধু তার মুখে টাকার কথাটাই ছিল, আর তার কোনো কথা ছিল না। যেহেতু আমি পলিটিক্স করি, আমার তো আত্মসম্মান বোধ বলতে একটা কথা আছে, যার প্রেক্ষিতে আমি মানসিকভাবে খুব হ্যারাসমেন্টের শিকার হই ওই সময়টাতে। সেই সালটা ছিল 2023 সালের জুনের থেকে 2023 সালের এপ্রিলে তার সাথে আমার পরিচয় ছিল। ঠিক জুন, মানে 4 মাস পর আমি তার সম্পর্কে এগুলো জানতে পারি। জানার পরে তার কাছ থেকে আমি পিছিয়ে যাওয়ার সময় আরো এই ডকুমেন্টসগুলো আমার হাতে আসে। হাতে আসার পরে তো তার সাথে আমার যে ঝামেলাগুলো সৃষ্টি হয়। যখন আমি সরে যেতে চাই, তখন সে বিভিন্ন সময় আমাকে টাকা পয়সার জন্য ব্ল্যাকমেল করতে থাকে। ব্ল্যাকমেল করার সময় আমি, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে, ফেসবুক জানেন এটা একটা বৃহৎ জায়গা, এখানে সব পরিচিত লোকজনই থাকে। সে তার প্রথম স্টেপ ছিল ফেসবুকের মাধ্যমে আমার ফ্রেন্ড লিস্টে কারা কারা আছে সেগুলো দেখে সে তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো এবং আমার সম্পর্কে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়ানো। এটার বিরুদ্ধে দেখতেছিলাম যে আমার দলীয় এবং নিজের মানসিক এবং সামাজিকভাবে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি। তখন আমি তার সাথে আমার এলাকারও কিছু লোকজন তার সাথে ইনভলভ হয়ে যায়, যেটা ইতিমধ্যে তাদের টাকা পয়সার বিনিময়ে তাদেরকে সে ভাড়া করে, কিভাবে করে আমি জানি না। আমি তাদের মাধ্যমে একটা সালিশের বসানো হয় জুন জুলাই পর, যখন সে আমার টাকা দাবি করতেছিল। তো টাকা দাবি করার পরে তখন এটা হচ্ছে ঠিক তার সাথে আমার পরিচয় হওয়ার জুন জুলাই আগস্টের থেকে 2 মাস পরে তার সাথে আমার একটা বসার কথাবার্তা হয়, যেহেতু আমি মানসিকভাবে নিতে পারতেছিলাম না। অফিসটা ছিল হচ্ছে ঠিক পল্টন থানার অপোজিট পাশে ইসলাম টাওয়ারে। তো তখন আমার এলাকার কিছু লোকজন আসে। আসার পরে তাদের সাথে আমাকে দাবি করে যে আমার কাছে সে টাকা পাবে, 6 লাখ টাকা পাবে। তখন আমার সাথে তার বিয়ে শাদী কোনো কিছুই হয় নাই। 6 লাখ টাকা পাবে, তার সাথে আমার সম্পর্ক ছিল এই, দীর্ঘদিনের সম্পর্ক ছিল এরকম বলতে থাকে সে। কিন্তু আমার সাথে তার সম্পর্ক জাস্ট ফ্রেন্ডশিপ সম্পর্ক ছিল 4 মাস।
এটা একটা আমাদের মধ্যে যে ও একটা রিয়েল এস্টেট কোম্পানিতে জব করে, জমি জমা পারবা, সেখান থেকে আমার তার পরিচয় হয়। হওয়ার পরে তখন আমি ওই অফিসে যাই, ভাইদের অফিসে। তখন যাওয়ার পরে দেখি আমার এলাকারও দুইটা লোক ছিল, সিরাজুল আর হচ্ছে জাহিদ নাম। তো তাদের সাথে যোগাযোগ করছে এবং তাদের সাথে তার টাকা পয়সার লেনদেন হয়েছে। ভাই এটা তো আপনি জানেন পুরো, এই যে আমার পাশের লোকটাও সে জানে, লেনদেন হয়। তো এখানে একটা সালিশের মাধ্যমে একটা কথা হয় যে হ্যাঁ তার সাথে আমাদের ফ্রেন্ডশিপ সম্পর্ক ছিল, এটা যা ছিল না ছিল আজকের পর থেকে এটা ইতি টানবে। এর প্রেক্ষিতে তারা ওইখানে 7 লাখ টাকার একটা ব্যাংক চেক, একটা স্টাম্প আমার কাছ থেকে নেওয়া হয় যে এই পর্যন্তই সম্পর্ক স্থগিত, বা যে পারপাস লেনদেন ছিল এখানে 7 লাখ টাকার বিনিময়ে সবকিছু সমাধান। সেই তার একটা স্টাম্পে যে আমার কাছে তৎকালীন করা হয়, স্টাম্প হচ্ছে এই যে এই স্টাম্পের মাধ্যমে, এই স্টাম্পটা হয় হচ্ছে নভেম্বরের 30 তারিখে, 23 সালের নভেম্বরের 30 তারিখে, যে তার সাথে আমার ওই যে পর্যন্ত সম্পর্ক হয়েছে ওইটাই, টাকা দিলে সে মিটে যাবে, এই স্টাম্পে তার একটা সিগনেচার করা হয়। এবং কয়েকজন সাক্ষীর বিনিময় যায়, কয়েকজন সাক্ষীর বিনিময় যায়। ঠিক 11 তারিখে আমি তাকে যখন চেক, ওইটার প্রেক্ষিতে, স্টাম্পের প্রেক্ষিতে আমি তাকে চেক দিতে যাই, 23 সালের ডিসেম্বরের 12 তারিখে এই চেকটা আমি দিতে যাই, 4 লাখ আর 3 লাখ, এই চেক দুইটা দিতে গেলে আমি ওইখানে যাই, দেখি আওয়ামী লীগের কিছু লোক এবং ডিবির, পুলিশের, যা মাত্র আমাকে এদের অফিসের মধ্যে, মানে ওদের অফিসের মধ্যে গ্লাসটা লাগাই দেয়। আমার চেকটা নেওয়ার পরে দেখি তার কাজীও রেডি। কি, তো 30 লাখ টাকা কাবিনে বিয়ে করতে হবে, নাহলে তুই এখান থেকে যেতে পারবি না, তুই পুলিশে যাবি। ইতিমধ্যে জানেন, যেহেতু আমি তৎকালীন বাংলা কলেজ ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক, আমি তার কয়েক মাস আগে আমি জেল খেটে বেরোয়েছিলাম, যে পার্টি অফিসে ক্র্যাকডাউন হয়েছিল যে 23 সালের 7 ডিসেম্বর, ওই সময় আমি 65 দিন জেল খেটে বেরোই। তো অনেকগুলো মামলা ওই সময় ছিল। তো আমি ওই ভয়ের কারণে, যে এখন তো আমার বাঁচার উপায় একটা, যদি আমি অ্যারেস্ট হই তাহলে তো আমার সামনে অনেক সমস্যা হবে, আমি তো তার ওই কাবিন নামাটা একটা সিগনেচার করে দেয়। তার একটা ভিডিও প্রুফ আমার কাছে আছে, তখন তারা আমাকে জোর করে আমাকে তারা একটা ভিডিও ধারণ করে। ভিডিও ধারণটা করার পরে এই যে ভিডিওটা আছে, আমাকে তারা সে কিভাবে জোরপূর্বক করতেছে এটা। তখন ওখানে একটা মুরব্বী, সে 30 লাখ টাকার নিচে কাবিন করবে না, ওইখানে এরকম কথাবার্তা হচ্ছে। তখন এই যে একটা মুরব্বী দেখেন আপনাদের সামনে, একটা মুরব্বী আসছে, আসার পরে সে আমাকে ওইখানে মানে বাঁচার জন্য সুযোগ করে দেয়। 3 লাখ টাকা কাবিনের ওখানে আমি সিগনেচার করার পরে আমার চেকটাও নিয়ে নেয়, আমি ওইখান থেকে চলে আসি। তারপরে তার সাথে যেহেতু আমাকে জোরপূর্বক বিয়েটা করলো, আমি চলে আসার পর তার সাথে আমার দীর্ঘদিন যোগাযোগ ছিল না। যোগাযোগ না থাকার পরে সে আবার কি করে, পুনরায় আবার সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে আমার এলাকার যত ধরনের লোক আছে, যেহেতু আমি পলিটিক্স করে আমাকে মানুষ চেনে, আমার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য এলাকার মানুষদের সাথে তার যোগাযোগ হয়। যোগাযোগ হওয়ার পরে সে আমার ফ্যামিলিগত অনেক হুমকি দেয়। তৎকালীন তার ডিবির সাথে খুব ভালো একটা সুসম্পর্ক ছিল, ডিবির আশরাফ এবং ডিবির হারুন। আমাকে এইটা বলে সে আমাকে বিভিন্ন সময় খুব হুমকি দিচ্ছিল যে আমাকে উঠাই নিয়ে যাবে, ধরে নিয়ে যাবে, আমার ফ্যামিলিকে নিঃস্ব করে দেবে, এরকম আর কি বিষয়গুলো আমার সামনে আসতেছিল। তখন আমি বাধ্য আবার তার সাথে আমি আবার যোগাযোগ করি। তার ফ্যামিলির কাউকে আমি পাই না। আপনারা দেখবেন 21 এপ্রিল সে যে সংবাদ সম্মেলনটা করছে, সে কিন্তু মাস্ক পরে করছে, সে কিন্তু মাস্কটা খুলেন নাই। কারণ ইতিমধ্যে তার যে আপনাদেরকে যে দেখালাম যে ছবিগুলা, সে এই 2-3টা ছেলের সাথে একই সিস্টেমের, যে আমার সাথে যেটা হচ্ছে তাদের সাথে সে একই কাহিনীটা করছে। তখন তার আগের যে হাজবেন্ডের ঘরে 2টা মেয়ে সন্তান আছে, সেই হাজবেন্ডের সাথে তার যে ডিভোর্স হয়েছে কিনা সেটাও আমি পরে জানতে পারিনি। ডিভোর্স হয়েছে কিনা বিয়ের পরে আমি জানতে পারিনি যে তার সাথে আসলে ডিভোর্স হয়েছে কিনা, বা তার মেয়েদের সাথে তার কোনো যোগাযোগ নাই। পরবর্তীতে আমি যে কোনো ভাবে জানতে পারি তার মেয়েদের সাথে যোগাযোগ নাই, এইসব কারণেই। কিন্তু তার ফ্যামিলি ইতিমধ্যে, তখন আমি চেষ্টা করছি তাহলে ফ্যামিলির মাধ্যমে আর বসার দরকার, তার ফ্যামিলির সাথে কথা বলার চেষ্টা করি, কিন্তু তার কোনো ফ্যামিলিতে কেউ নাই, শুধু মা ছাড়া। মাকে আমি তো খুঁজে পাচ্ছিলাম না, মার সাথে যোগাযোগ করার চেষ্টা করি তার। তখন ডিসেম্বর থেকে 23 সালের ডিসেম্বর থেকে মোটামুটি 24 সালের আগস্ট পর্যন্ত, 24 সালের 5ই আগস্ট পর্যন্ত তার সাথে আমার এরকম ভাবেই চলতে থাকে। আমি তার ফ্যামিলির সাথে বসার জন্য চেষ্টা করি, এবং তার সাথে আমি এক পর্যায়ে চিন্তা করি আমার আত্মসম্মানের ভয়ে, যে দেখি এটা মিউচুয়ালি ভাবে শেষ করা যায় কিনা।
আমি শত চেষ্টা করার পরও ব্যর্থ হয়েছি, কারণ তৎকালীন আওয়ামী লীগের লোকের কাছ থেকে শুরু করে পুলিশ প্রশাসন সবার কাছেই গেছে, কিন্তু যখন গেছে আমার কাছে সব এভিডেন্স গুলো দেখছে, তারা হয়তো আমাকে তখন ওরকম ভাবে কিছু বলে নাই, বলতে পারে নাই। কিন্তু আমাকে সবসময়ের জন্য একটা ভয় দেখাতো ডিবি। আমি সাংগঠনিক সম্পাদক এই পোস্টটা থাকার কারণে ছাত্র দলের এই ভয়টা আমাকে সবসময় দেখাইতো। আর আমি ওর কারণে দীর্ঘদিন ঢাকা থেকে পালাইও ছিলাম। ও আমাকে সেদিনকে বলছে, আমার সাথে 3 বছর সংসার করছে, ওর সাথে আমার পরিচয় ছিল 2023 সালের এপ্রিলের মাঝামাঝিতে। তো আজকে 2025 সাল, 3 বছর হয় কিভাবে? কারণ ওর সাথে আমি তো কোনোদিন সংসারে করিনি, এটা কোনো প্রুফও কখনো দেখাইতে পারবে না। জাস্ট আমাকে বিয়েটা করছে, এবং ওর সাথে যতটুকু সময় আমার কথা হয়েছে এটা সমাধানের জন্যই কথা হয়েছে, যেটা সমাধান কিভাবে করা যায়। টাকা চাচ্ছে, আমি যেহেতু পলিটিক্স করি, এটা আমার ক্ষতি হবে, শুধু এই ভয়ে তার সাথে আমি বিভিন্ন সময় সমঝোতা করার চেষ্টা করি যে দেখি মিউচুয়াল করা যায় কিনা। তখন তারই মধ্যে আপনার এই যে জুলাইয়ের 5ই আগস্ট ঘটে গেল, জুলাই গণ অভ্যুত্থানটা ঘটে গেল। এটা ঘটার সময় এই পুরাটা টাইম, জুলাইয়ের যে পুরা মাসটা আর আগস্টের 5 তারিখ পর্যন্ত পুরাটা টাইম আমি জীবনের বাজি রেখে, যাত্রাবাড়ি শনি রাখা যে আপনার মানে এই কয়েকটা পয়েন্টের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ছিল ওইটা। আমি ছাত্র দলের সভাপতি রাকিব ভাইয়ের সাথে 1 মাস ছিলাম। আমি জীবনের কোনো মায়া করিনি। আসলে দীর্ঘ শৈশব কৈশোরের দিনগুলোই ছাত্র দলের সাথে কাটছে, এবং যদি প্রেম ভালোবাসা বলতে কোনো কিছু বুঝি, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। তো রাকিব ভাই তো তখন খুব আলোচিত একজন মানুষ, সে ছাত্র দলের প্রেসিডেন্ট। তাকে তো ওই সময় পাইলে ডিবি পুলিশ তাকে গুম করতে পারতো, মেরে ফেলতে পারতো। ইভেন রাকিব ভাই যে আপনার হাতে যে একটা, আপনারা দেখছেন 5 তারিখের পর সেটা অনেক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তার হাতে একটা স্পট আছে। তখন তাকে স্নাইপার দিয়ে গুলি করা হয়, আমি তাকে ধুয়ে দৌড়ে ওইখান থেকে যাইনি, এটা সে নিজে জানে। তো একমাত্র ছাত্র দলের ভালোবাসার কারণে আমি তার কাছ থেকে বিভিন্ন ভাবে বের হওয়ার চেষ্টা করছি, আমি পারি নাই, ব্যর্থ হয়েছি। 5ই আগস্ট আসার পরে কি হলো, আমি যেহেতু সাংগঠনিক সম্পাদক, আলটিমেটলি আমি সামনে প্রেসিডেন্ট সেক্রেটারি ক্যান্ডিডেট ছিলাম ওই সময়টা, যেহেতু আমাদের আহ্বায়ক কমিটি হয়েছে। তার মধ্যে আমি চেষ্টা করছি তার সাথে বসার জন্য, কিন্তু সে আমার সাথে কোনো কিছুতে বসা নাই। সে একমাত্র ব্ল্যাকমেল করতেছে আমার পোস্টটা কিভাবে তার শেষ করা যায়, তার চিন্তা ধারণা আমার এটাই মনে হয়েছে সবসময়ের জন্য। কারণ সে আমার সাথে সে দেখা করতো না, কথা বলতো না, সে বিভিন্ন মানুষের কাছে যাইতো, এটাই ছিল তার অভ্যাসে পরিণত ছিল দীর্ঘ 1.5 বছর। তখন কোনো কিছু না পেয়ে তার মধ্যে আমার কমিটিও হয়ে যায়। সে আপনাদের দেখছেন যে 21 তারিখে সংবাদ সম্মেলনটা করেছে, তার শিরোনাম ছিল পদের জন্য স্ত্রীকে ডিভোর্স বা স্ত্রীকে ডিভোর্স দেয়, এরকম শিরোনামটা ছিল। আসলে তো আমার কমিটি আজ থেকে 4 মাস হয়েছে, তাহলে তাকে আমি পদের জন্য কেন ডিভোর্স করবো? আমার বিয়েটা তো হয়েছে অসামাজিক ভাবে, সামাজিক ভাবে তো হয় নাই, কিন্তু আমি তাকে সামাজিক ভাবে বিদায় দেওয়ার জন্য আমি তার ফ্যামিলির দ্বারে দ্বারে ঘুরছি, কিন্তু কাউকে পাইনি। কমিটি হচ্ছে কত সাল, ডিসেম্বরের 24 তারিখে, 24-এর 25 তারিখে হয়েছে। আর আমি তাকে ডিভোর্স দিছি হচ্ছে এই যে আপনার খোলা তালাক, একটা সেনা কর্মকর্তার মাধ্যমে উপস্থিতিতে খোলা তালাক হয়েছে আপনার এই যে 26শে রমজানে। এই যে সেই পেপারটা হয়, ওটা দেখুন, এই যে সে তার এটা একটা সেনা কর্মকর্তার উপস্থিতিতে আমার খোলা তালাকটা হয়। এবং সেনা কর্মকর্তা এখানে অ্যাড হইলো কিভাবে, যখন সে আমার দলীয় লোকজন কাছে যাচ্ছে, দলীয় লোকজন আমার কাছ থেকে যখন প্রুফ গুলো দেখছে, তখন তারা আমাকে সতর্ক করছে। কিন্তু আমি ওই ভয়েই, সে আমার কাছে টাকা পয়সা দাবি করে, ওই ভয়েই বলছে আমি টাকা পয়সা দাবি করে আমি বসার পরে সে আমার কাছে কি ডকুমেন্টস আছে টাকা পয়সা দাবি, তখন আমি দেখবো। তখন সে আবার প্রশাসনের কোন আইনের মাধ্যমে না যায়, সে সেনাবাহিনীর কাছে একটা কমপ্লেন আকারে গেছে। তার নাম লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ভাই। সে আমাকে হঠাৎ একদিন ফোন করে যে তুমি আমার সাথে ক্যান্টনমেন্টে দেখা করো, শিখার সাথে তোমার কি ঝামেলা আছে। তখন আমি তার সাথে যাই ক্যান্টনমেন্টে দেখা করার জন্য। দেখা করার পরে নাসরিন ইসলাম শিখা নামে মেয়েটিও আসে। আসার পরে তখন সে বিস্তারিত শোনার পরে তারটা তো সে বুঝছে আসলে এখানে কি ঘটতে যাচ্ছে। তখন সে যেটা দাবি করছে, আর কম্প্রোমাইজের ভিত্তিতে সে তখন উভয় পক্ষের বক্তব্য শুনে সে বলছে যে তোমাদের তো সংসার করা এইভাবে সম্ভব হবে না, তোমরা যে পর্যায়ে গেছো। আর আমার বিয়েটাও তো সে দেখছে জোরপূর্বক করানো হয়েছে। তারপরে সে 1 মাস টাইম নেয় আমাকে। তো কর্নেলের কাছে যাওয়ার আগে আমি তাকে কোর্টের মাধ্যমে একটা ডিভোর্স পেপার, 3 মাসে যেটা হয় আর কি, কোর্টের মাধ্যমে, সেটা আমি তাকে পাঠিয়ে দিয়েছিলাম।
তো একটা পেপার সে হাতে পাইছে, পাওয়ার পরে সে ওই কর্নেলের কাছে যায়। তখন সে আমাকে বললো যে তুমি এটা উড্র করো, এটা দেখি পারিবারিক ভাবে আমরা সমাধান করতে পারি কিনা। তখন আমি তার কথাটা রাখি, ঠিক আছে দেখি সে কি করে। ঠিক 1 মাস পরে যে এই যে রোজার মধ্যেই সে 10 লাখ টাকার কথা তারা সে বলে আমার এই সমাধানটা কাজী অফিসে যায়, সমাধানটা হয়। তো তার একটা অডিও রেকর্ড আমার কাছে আছে, আপনারা নিতে পারেন এটা। না না না, এটা শোনেন, একটু শোনেন, এটা রেকর্ডটা নিতে পারবেন। এখানে কি নেট পাচ্ছে না নাকি? শোনেন, এবং কাজী অফিসে তাদের যে ডিভোর্স কার্যক্রম সেটাও পরিচালনা ওখানে যিনি কাজের লোক যিনি কাজী সাহেব আছেন উনি করেন। আমার সামনেই হয়েছে, আমি একজন সরকারি কর্মকর্তা, আমি দেখেছি আমার সামনে উনি টাকাটা দিয়েছেন, 10 লক্ষ টাকা দিয়েছিলেন, একদম ক্যাশ টাকা দিয়েছিলেন। এবং এই ক্যাশ টাকা যার মাধ্যমে আমার এক ছোট ভাইয়ের মাধ্যমে তার অ্যাকাউন্টে জমা হয় এবং সে তারপরে শিখার অ্যাকাউন্টে জমা দিয়ে দেয়। যিনি এই টাকাটা রিসিভ করেছেন প্রকৃত মানে এই ফয়সাল সাহেব যাকে টাকাটা দিয়েছেন, কারণটা ছিল হচ্ছে যে এই তার যে দেনমোহরের টাকা প্লাস এই তাদের বৈবাহিক জীবনের মধ্যে ফয়সাল সাহেব কিছু টাকা তার কাছ থেকে ধার নিয়েছিলেন বিভিন্ন সময়, সেই সব টাকা পরিশোধ বাবদ এই 10 লক্ষ টাকা তার মা তার খালার উপস্থিত থেকে তারা এগ্রি করেন এবং সেই হিসেবে ফয়সাল সাহেব তাকে 10 লক্ষ টাকা দেন। এই যে ওই ওনার কাছ থেকে বিভিন্ন সময় ফয়সাল সাহেব ধার নিয়েছিলেন, তার একসময় আর্থিক অবস্থা একটু খারাপ ছিল, ওই সময় ধার নিয়েছিলেন এবং সে অসহায় মেয়ে, সে যাতে এই টাকাটা দিয়ে 3 লক্ষ টাকা জামিন আর 5 লক্ষ টাকা ফয়সাল ধার নিয়েছিল 8 লক্ষ টাকা, এর সঙ্গে আরো 2 লক্ষ টাকা তাকে যেহেতু 5 লক্ষ টাকা বেশ কিছুদিন ফয়সালের কাছে ছিল, সেই সব মিলে তার ক্ষতিপূরণ বাবদ টোটাল 10 লক্ষ টাকা। এটা একটা মানে মীমাংসার হয়েছিল, একটা পারিবারিক বৈঠক হয়, তার মা ছিল, তার খালা ছিল, ভাইরা ছিল, সেখানে সবাই মিলে 10 লক্ষ টাকা ঠিক করা হয়। যদিও ফয়সাল সাহেব একটু আপত্তি করেছিলেন যে ভাই এটা আমাদের একটু বেশি হয়ে যাচ্ছে, তারপরে এই যেহেতু সকলের দাবি ছিল সেটা একসময় আমার কাছে সেটা কোনো প্রমাণ নেই। এটা যে শিখা তার যে স্টেটমেন্ট এবং পরবর্তীতে এই স্টেটমেন্টকে কিছু কিছু যেহেতু ফয়সাল স্বীকার করে নেয়, তখন আমি বলেছিলাম যে ঠিক আছে শিখাদের দাবি আছে, এটা তো যেহেতু 70% বা 80% বিষয় না, এটা আমার আপনাকে বিয়ে করানোর কোনো ইচ্ছা না। না, পরবর্তীতে তার মাধ্যমে আমি তাকে সবকিছু বুঝে দিই, বুঝে দেওয়ার পরে আমি তো আমার মতো স্বাভাবিক জীবনযাপন করি। 26 তারিখে আমার এটা হওয়ার পরে 21 এপ্রিল সে এসে আবার মিডিয়ার সামনে হাজির, আমার নামে মিথ্যা প্রোপাগান্ডা 18 মিনিটে যে কথা বলছে, প্রত্যেকটা কথায় তার একটা কথার সত্যতা প্রমাণ সে করতে পারবে না। আমি চ্যালেঞ্জ রেখে বলছি আপনাদের সামনে, সে একটা কথার সত্যতা সে প্রমাণ করতে পারবে না। মামা এই যে সাগরণী হলের মিল দোতলা আছেন সাগরণী হলের। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বিয়ে হচ্ছে একটা সামাজিক, বিয়ে হচ্ছে মানুষের সামাজিক বন্ধনে আবদ্ধ হয়, এটা সামাজিক ভাবেই হয় পরিবার পরিজনের উপস্থিতিতে। তো সে যে আমাকে বিয়েটা করলো, আমার কাছে ভিডিও ক্লিপটা আছে, বিয়ে করতে হলে ফ্যামিলির পরিবার পরিজনের কেউ থাকতে হয় পাশে, হয় আমার না হয় তার। আসলে আমার বিয়েটা এমন ভাবে সে আটকায় করছে, এখানে আমার ফ্যামিলিরও কেউ ছিল না, তার পরিবারে কেউ ছিল না। ভাই বিয়েটা কিভাবে হচ্ছে আপনি সেটা বলেন, আপনি প্রত্যেক। আসসালামু আলাইকুম।
আসলে আমি যে অফিসে বিয়েটা হয়েছে এটা হচ্ছে ইসলাম টাওয়ার। আমি ওই অফিসের ম্যানেজার, ওই বিল্ডিং এর ম্যানেজার। তো আনোয়ার নামে আমার এক ভাড়াটি আছে। তো ওই ভাড়াটির অফিসের ভিতরে এর দিয়ে চিল্লামিল্লা হইতেছে। পরে আমি ওই সময় যাই, যাওয়ার পরে দেখি তারা কিছু প্রশাসনিক লোক, তারপরে আরো 10-12 জন লোক আসছিল, নিয়ে এর সাথে জোরপূর্বক ভাবে বিয়েটা করে। এটা আমি নিজে সাক্ষী, আমি নিজেই ছিলাম ওই সময়। হ্যাঁ, দেখছি আমি, এইটুকুই আমি জানি। তারপরে তার একটা মামা আছে নাম জাকারিয়া, আর তার একটা মামা আছে নাম, ওই মামাটার নাম আমি জানি না। তার এক মামাটা ওই যে আসছে, সেও আপনাদের কাছে বলবে আসলে বিয়েটা কিভাবে হয়েছিল, সেও জানে। এখন আমি আপনাদের দেশবাসীর কাছে একটা কথাই বলবো, যে আমি এটা সুস্থ তদন্ত চাই এবং আমি এটার বিচার চাই। আমার যে মান সম্মান হানি হয়েছে, আমার যে সামাজিকভাবে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমার সারা জীবনের স্বপ্ন থাকে মানুষের, যে স্বপ্নটা, সেটা থেকে আমি অনেকটা ছিটকে গেছি। আমি মানসিকভাবে অনেক বিধ্বস্ত হয়েছি তার এই মিথ্যা প্রোপাগান্ডা এবং একটা ব্ল্যাকমেলার মেয়ের কাছে। আমি মনে হচ্ছিল যে আমি হেরে যাচ্ছিলাম, তাই আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। উপস্থিত হয়ে আমার কথাগুলো আপনাদের সাথে ব্যক্ত করলাম। আমি আপনাদের কাছে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সুষ্ঠু বিচার ও তদন্তের দ্বারা আমি ন্যায় বিচার আশা করছি, এবং আমি আইনের সহায়তা নেব। এখান থেকে বের হয়েছে যে আমার সাথে যেটা ঘটছে, আমি আইনের সহায়তা নেব অবশ্যই। আর প্রশ্ন করতে চাই মোহাম্মদ আলামী, ঢাকা পোস্ট থেকে। আপনি যেমন বলছিলেন যে এর আগে যখন আওয়ামী লীগ এবং পুলিশের ভয়ভীতি, প্রশাসনের ভয়ভীতি দেখিয়ে আপনার সাথে অনেক অকারেন্স করেছে, তো 5ই আগস্টের পরবর্তী সময় তো যখন দেশ শান্ত ছিল এবং প্রশাসনিক আপনি ব্যবস্থা নিতে পারতেন, তখন কেন প্রশাসনিক বা আইনের আওতায় যান? আইনের আওতায় জানি একটাই কারণ, আমি পলিটিক্স করি, রাজনীতির সাথে ইনভলভ। এটা হইলে আমার আত্মসম্মান বোধ ক্ষয় হবে, পলিটিক্স এর ক্ষতি হতে পারে, যে কারণে আমি প্রশাসনের কাছে যাইনি। আর এটা আমার সাথে 5ই আগস্টের পরে আগে থেকেই আমার এই কর্নেল সাহেবের সাথে তখন যোগাযোগ চলতেছিল, সেটা বসে বা ফ্যামিলিগত ভাবে বসে সমাধান করা হবে, এরকম যোগাযোগ চলতেছিল। যেহেতু আপনার সাথে সমস্যা করছে, তো সেক্ষেত্রে তো আপনি আইনের ব্যবস্থা নিতে পারতেন, ঠিক আছে? বা রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনার যেভাবে বলছিলেন যে রাজনৈতিক কারণে আপনি আইনের আশ্রয় নেন, রাজনৈতিক ব্যক্তিত্বরা কি আইনের আশ্রয় নিতে পারে না? বা এমন কিছু নিতে গেলে তো সেটাই, যে এরকম আজকে আপনাদের সামনে যে আমি আমার যে উপস্থিত হয়েছি, সেটা তো আজকে এই জন্য উপস্থিত হয়েছে আইনের আওতায় এখন যাওয়ার জন্য, কারণ আমি তো তখন চাইছিলাম যে এটা ফ্যামিলিগত সমাধান। শেষ মুহূর্তে আপনাকে কি হুমকি দেওয়া হয়েছিল, যে কারণে আপনি না শোনার কারণে তারা সংবাদ সম্মেলন করলেন? সংবাদ সম্মেলন করার আগে তো আপনার সাথে কথা হয়েছে। সংবাদ সম্মেলন করার আগে সে ডেইলি যুগান্তর 21 এপ্রিল একটা সংবাদ সম্মেলন করেছে ঢাকা ইউনিভার্সিটির সংবাদ সমিতিতে, ঢাকা ইউনিভার্সিটির সংবাদ সমিতিতে। সেখানে তো সে আমার নামে 18 মিনিটের বক্তব্য বলে গেছে। সে আমাকে চিন্তাই না যে রাজনীতি করি আমি। আসলে আমার ফেসবুকে তো সবই আছে, বিগত 12-13 বছরের সবকিছু আছে, মিথ্যা কথা বলে গেছে। তারপর সে আমাকে বিভিন্ন সময় টাকা দিয়ে গেছে। আপনাদের মাধ্যমে তাকে জানিয়ে দিতে চাই এবং দেশবাসীকে জানিয়ে দিতে চাই, সে আমাকে টাকা দিয়েছে। একটা প্রুফ সে আমাকে দেখাবে যে আমাকে অনেক বিগ অ্যামাউন্টের টাকা দাবি করতো এই 1-2 বছরের মধ্যে বিভিন্ন জনের কাছে। তো এতগুলো টাকা যেহেতু কথা বলে, সে একটা প্রুফ তো সে রাখবে, সে দেখাতে পারবে না। সংবাদ সম্মেলনের আগে কি আপনার সাথে কথা হয়েছিল? না, তার সাথে আমার ওই যে কর্নেল সাহেব যেটা কাজী অফিসে যাওয়ার পরে যেটা সমাধান হয়েছে, তারপরে তার সাথে আমার কথা হয়েছে। আমি ইলিয়াস, ঢাকা মেইলে কাজ করি। আপনি বলছিলেন যে দুটো চেক দিয়েছিলেন, তো চেক কি আপনার কাছে দেখতে পাচ্ছি এখন বর্তমানে? হ্যাঁ। তো ওই সময় কি সে আপনার কাছে টাকা নিয়েছে বা নেয়নি? মানে এখানে তো চেক তো আপনার কাছেই রয়েছে, একটি বিষয়। আর আপনার কাছ থেকে এখন পর্যন্ত কত টাকা সে নিয়েছে? আমি তাকে যে 26 রমজানে 26 রমজানে কবে এইটা আমি তাকে 28/3/2025 ইংরেজি তাকে আমি 10 লক্ষ টাকা দিই, এবং এটা কাজী অফিসে যায়। এটা উভয় পক্ষের সম্মতিতে এটা আমাদের হ্যাঁ হ্যান্ড ক্যাশ দেই। হ্যাঁ, ডকুমেন্টস আছে আমার।
ডকুমেন্টস কর্নেল তো বললোই আপনাকে ভিডিও কি। হ্যাঁ স্টাম্প করা আছে, এই যে আমার স্টাম্প 10 লক্ষ টাকা যে খোলার তালাকের মাধ্যমে যেটা হয়েছে, এই যে স্টাম্পে সব লিখিত আছে। হ্যালো হ্যালো, রিপোর্টার্স ইউনিটের 2য় তলা, সাগর রোড, মিলনায়তনা। আপনার প্রশ্ন করবেন ভাই আপনারা? না, তার সাথে কখনো আমি এক ঘরে সংসার করিনি। না, সংসার করিনি। তার সাথে আমার যতটুকু যোগাযোগ হয়েছে, হ্যাঁ বিয়ের পরে আপনাদের সংসার বিয়ে দেওয়ার পরে হ্যাঁ, আপনি কি আপনার মতো চলে গেছেন না আপনি তাকে নিয়ে আপনার যেতে হয়েছে? না আমি আমার মতো চলে গেছি। বিয়েটা আপনাকে করছে কি? হ্যাঁ করছে, তখন তৎকালীন পুলিশ প্রশাসন চাকরি করছে। না, তাকে আমি রেখে চলে গেছিলাম অফিসের মাথা, আমি বের হয়ে গেছিলাম। তারপরে আপনারা দুজনে আর কখনো মানে একসাথে সংসার করেন না? না, সংসার করিনি তার সাথে কখনো। এই সামনে ছড়া ভাবে হ্যাঁ, তার সাথে যতটুকু কথা হয়েছে, যা হয়েছে তার সাথে, এই যে এটা আমার, যেহেতু আমি রাজনীতি করি, শুধু এটা যাতে আমার রাজনৈতিক জীবনে ক্ষতি না হয়, তার সাথে ওইটা সমাধান করার জন্য আমি যোগাযোগ করছি। আসলে সে সমাধানে কিভাবে আসতেছে। এখন আপনার যে সমাধান হয়েছে বা আপনাকে বলতেছেন মিথ্যা কথা হচ্ছে, আপনি কি আইনের বা মামলা করবেন কি? হ্যাঁ, আমি এখান থেকে বের হয়ে আমি আইনের সহায়তা নেব, কারণ তার সাথে তো আমার সমস্যাটা সমাধান হয়ে গেছে 28 তারিখে। হওয়ার পরে সে কেন মিডিয়ার সামনে এসে আমাকে এত মিথ্যা প্রবণতা ছড়ায়? এখন কি আপনি ছাত্রদলের ওই পদে আছেন? না, আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে লাইভ চলাকালীন। মানে আপনাকে এই ঘটনার পরে না, ডেইলি যুগান্তরে যখন লাইভটা হচ্ছিল, লাইভ চলাকালীন আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে।